আচ্ছা, আজকে যে তোমাদের আমি ভিডিওটা দেব সেই ভিডিওটা হচ্ছে ক্লাস 11-এর তোমাদের গতকাল অর্থাৎ হচ্ছে 26/4/2022-এর যে পরীক্ষাটা ফাইনাল কোয়েশ্চেন পেপার যেটা হয়েছে তারই অ্যান্সার স্ক্রিপ্ট যেটা আছে সেই অ্যান্সার স্ক্রিপ্টটা আমি আজকে তোমাদের দিয়ে দেবো। দেখে নাও তোমাদের যে উত্তরের সাথে কতটা মিলেছে কোশ্চেনগুলো, তোমরা ভালো করে নিজেদের উত্তরগুলো মিলিয়ে নেবে এবং দেখে নাও কী বলছে। এখানে 80 নম্বরের ফুল মার্কস আছে আর এখানে হচ্ছে 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা অবশ্যই। তো দেখে নাও ফার্স্ট আমি দেখাচ্ছি যেটা হচ্ছে এখানে যেটা বলেছি যে সঠিক উত্তর নির্বাচন করে লেখো, অর্থাৎ হচ্ছে এমসিকিউ যেটা আছে 1/15 মার্কসের যেটা আছে গদ্যাংশ থেকে পরপর দেখে নাও। আমি দিচ্ছি যে পঞ্চতন্ত্রমের রচয়িতাকে না বিষ্ণু শর্মা, ব্রহ্মরাক্ষসের নাম কি ছিল সত্যবচন। আচ্ছা, যজমান ব্রাহ্মণকে কি দান করেছিলেন দুটো বাছুর। আচ্ছা, চোর ও ব্রহ্মরাক্ষসের কথোপকথনের সময় ব্রাহ্মণ কি অবস্থায় ছিল ঘুমন্ত অবস্থায়। আচ্ছা, এরপর চলে আসছে নেক্সট পেজ। মেঘদূতম পদ্যাংশ থেকে কি দিয়েছে, মেঘদূতম কাব্যটি কোন ছন্দে রচিত, উত্তর হবে মন্দাক্রান্তা। নেক্সট চলে আসছে যে যক্ষপত্নী কোথায় থাকেন, অলকাপুরীতে। তারপর চলে আসছে যক্ষ কোন ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিলেন, এটা হবে কুটজ কুসুম। নেক্সট চলে আসছে যক্ষ কাকে দূত করেছিলেন, না মেঘকে। নেক্সট চলে আসছে নাট্যাংশের প্রশ্ন, দেখো তোমরা খুব ভালো করে যে শ্রীরামকৃষ্ণের আরাধ্য দেবীকে না ভবতারিণী। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো, গুরুদেবস্ব মহিমা, এটা হচ্ছে উত্তর হবে হচ্ছে অনির্বচনীয়। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অনির্বচনীয়। তারপরেরটা দেখো, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে কোন গান শুনতে চেয়েছিলেন, উত্তর হবে শ্যামা সঙ্গীত। শ্রীরামকৃষ্ণের শরীর থেকে নির্গত হয় কি, না জ্যোতির্ধারা। নেক্সট চলে আসছে নেক্সট পেজ। রয়েছে মহাভারতে মোট কটি পর্ব আছে, 18টি। রামায়ণে মোট কটি কাণ্ড আছে, 7টি। হিতোপদেশের রচয়িতাকে নারায়ণ শর্মা। দেখে নাও তোমাদের এবার এমসিকিউ এর পর এসএকিউ যেটা আছে সেই এসএকিউ এর প্রশ্ন, প্রতিটি পূর্ণ বাক্যে সংক্ষিপ্ত উত্তর দাও। তো কোশ্চেনগুলো খুব ভালো করে দেখে নাও যে ব্রাহ্মণ কেন ঘুম থেকে জেগে উঠলো, ব্রহ্মরাক্ষস কী চেয়েছিলেন, চোরের কি ইচ্ছা ছিল, ব্রহ্মরাক্ষসের ভোজনের সময় কখন, সে কাকে খাবে বলে নিশ্চিত করেছিল। ডিএডটা একসাথে দুটো প্রশ্ন আছে। আচ্ছা, ব্রহ্মরাক্ষসের চেহারা কেমন ছিল। আচ্ছা, মেঘের বংশের নাম কি। তারপর হচ্ছে মেঘদূত কে রচনা করেন, যক্ষকে কেন নির্বাসিত করা হয়েছিল, যক্ষকে কোথায় নির্বাসিত করা হয়েছিল। আচ্ছা, ব্যাজহার শব্দের অর্থ কি। নেক্সট নাট্যাংশ থেকে আছে, দেখে নাও যে নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। আচ্ছা, ভারত বিবেকমের প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো। নরেন্দ্রনাথের বংশ পরিচয় কি। আচ্ছা, হৃদয়ং মম নিরন্তরং কৃষ্ণাতি কে বলেছেন। চলে এসেছে সাহিত্যের ইতিহাস থেকে, মহাভারতের অপর নাম কি, রামায়ণের রচয়িতা কে। আচ্ছা, মহাভারতের রচয়িতা কে। তো এই প্রশ্নগুলো তোমাদের 1/11 করে আছে, এই যে 1/11 অর্থাৎ 11 মার্কস আছে। তো সরাসরি দেখো কোশ্চেনে আমি চলে আসছি কোশ্চেনের উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও যে কোশ্চেনের সাথে। আমি এখানে দিয়েছি যে ব্রাহ্মণ কেন ঘুম থেকে জেগে উঠলো, না চোর ও ব্রহ্মরাক্ষস দুজনকে আগে থেকে কেউ তার কাজ সমাধা করবে, কে আগে তার কাজ সমাধা করবে, মানে দুজনেই চেয়েছিল তাদের কাজ করতে, কিন্তু কে আগে সমাধানটা করবে। সুতরাং চোর নিজের কাজ সমাধান করবে না ব্রহ্মরাক্ষস নিজের কাজ সমাধান করবে, এই নিয়ে দুজনে কে আগে কাজটা সমাধান করবে এই নিয়ে বিবাদের রত হলে তাদের সেই বিবাদের শব্দে কি হয়েছিল, না ব্রাহ্মণ ঘুম থেকে জেগে উঠেছিল। তাহলে ব্রাহ্মণ কেন ঘুম থেকে জেগে উঠেছিল, যারা শুধু এইটুকু লিখবে যে চোর ও ব্রাহ্মণের এই ব্রহ্মরাক্ষসের বিবাদের শব্দে ব্রাহ্মণ ঘুম থেকে জেগে উঠেছিল, তারাও কিন্তু 1 মার্কস পাবে, বা এই গোটাটা যে কেউ যদি দেখো সেও 1 মার্কস পাবে। সুতরাং ব্রহ্মরাক্ষস কী চেয়েছিলেন, ব্রহ্মরাক্ষস দ্রোণ নামক ব্রাহ্মণকে হত্যা করে তাকে ভক্ষণ করতে চেয়েছিলেন। নেক্সট চলে আসছে চোরের কি ইচ্ছা ছিল, না চোরের ইচ্ছা ছিল ব্রাহ্মণের শিশু গোযুগল অর্থাৎ দুটি বাছুরকে চুরি করার, মানে যজমান তাদের ব্রাহ্মণকে যে দুটি শিশু গোযুগল অর্থাৎ দুটি বাছুর দিয়েছিলেন সেই শিশু গোযুগল ব্রাহ্মণের শিশু গোযুগলকে অর্থাৎ দুটি বাছুরকে চুরি করতে চেয়েছিল, বা চুরি করার ইচ্ছা ছিল চোরের, এইটাই উত্তর হবে। সুতরাং এরপর চলে আসছে কোশ্চেন কি, না ব্রহ্মরাক্ষসের ভোজনের সময় কখন, না ব্রহ্মরাক্ষস যেহেতু ষষ্ঠাহ্নকালীন অর্থাৎ ষষ্ঠাহ্ন ভোজি সেটাই বলবে, সেই হেতু তার ভোজনের সময় হচ্ছে রাত্রিবেলা। আচ্ছা, সে কাকে খাবে বলে ঠিক করেছিল, না সে দ্রোণ নামক দরিদ্র ব্রাহ্মণকে খাবে বলে নিশ্চিত করেছিল। নেক্সট চলে আসছে ব্রহ্মরাক্ষসের চেহারা কেমন ছিল, অর্থাৎ তাকে দেখতে কেমন ছিল। তো এই প্রশ্নটা দেখো, ব্রহ্মরাক্ষসের তীক্ষ্ণ দন্তপংক্তি ছিল, উচ্চ নাসিকা ছিল, রক্তবর্ণ চক্ষুদয় ছিল, মুখমণ্ডল কঠোর ও শুষ্ক ছিল, আর কি ছিল, না চুলদাড়ি পিঙ্গল বর্ণ ছিল অর্থাৎ তামাটে যেটাকে বলা হয়, লোমশ শরীরের শিরাধমনী স্পষ্টভাবে দৃশ্যমান ছিল, সবই এগুলো দেখা যাচ্ছিল ব্রহ্মরাক্ষসের। নেক্সট চলে আসছি আমি পদ্যাংশের মধ্যে কি আছে, না যে কোনো 3টে লিখতে বলেছে, দেখো আমি সবকটাই সলভ করে দিয়েছি, কে কোনটা লিখেছো। মেঘের বংশের নাম কি ছিল, এক কথায় যদি বলো পুষ্করা বর্তক বংশের
বংশ ছিল হচ্ছে মেঘের বংশ। এটাকে যদি তোমরা লিখতে চাও না পুষ্কর ও আবর্তক বংশ লিখতে পারো অবশ্যই, বা কেউ যদি লিখে থাকো পক্ষজ বংশে মেঘের জন্ম, এটাও কিন্তু ঠিক। সুতরাং আমি একদম গোটাটা এভাবেই লিখে দিয়েছি যে পুষ্কর ও আবর্তক বংশে, অর্থাৎ এক কথায় পুষ্করাবর্তক বা পক্ষজ বংশে মেঘের জন্ম। তোমরা যেটা লিখবে সেটাই কিন্তু ঠিক, একটা 1 মার্কস পেয়ে যাবে। চলে আসছে দেখো, মেঘদূত কে রচনা করেন? না উত্তর কালিদাস। তারপর রয়েছে যক্ষকে কেন নির্বাসিত করা হয়েছিল? এর আগেও আমি বলেছিলাম যক্ষকে কেন নির্বাসিত করা হয়েছিল। ধনপতি কুবেরের অনুচর নববিবাহিতা যক্ষপত্নী প্রেমের আতিশয্যে কি বলছে না কর্তব্য কর্মে বিচ্যুত হওয়ার জন্য কুবের তাকে অভিশাপ দেন এবং তিনি 1 বছরের জন্য পত্নীহীনভাবে সুদূর দক্ষিণ পশ্চিম মহারাষ্ট্রের রামগিরি পর্বতে নির্বাসিত হয়েছিলেন। অর্থাৎ আমি এটা বলবো যে কেউ যদি এটা লেখো বা এটাও লিখতে পারো, বা কেন নির্বাসিত হয়েছিল, কেউ যদি মনে করো এক কথায় লিখবে যে কর্তব্য কর্মে অবহেলার জন্য, মানে নববিবাহিত যে পত্নী প্রেমের জন্য যে তার কর্তব্য ধনপতি কুবেরের যে কর্তব্য কর্মে বিচ্যুত হওয়ার জন্য সে 1 বছরের জন্য রামগিরি পর্বতে নির্বাসিত হয়েছিল, এটাও ঠিক। আবার এটাকে আরেকটু ডিসকাস করলে কেন হয়েছিল না ধনপতি কুবেরের যে বলা হয়েছিল মানে বাগান দেখাশোনা করতো, যদি ডিটেলসে জানতে চাও তা আমি সেটাও বলে দিচ্ছি, যে উদ্যান দেখাশোনা করতো, সেই উদ্যানে সুতরাং ওই মানস সরোবরের যেখানে পদ্ম ফুল ফুটেছিল সেই পদ্ম ফুল আগের দিন তুলে রেখে দিয়েছিল কুবের। সুতরাং পুরনো ফুল ভগবান শিবকে দেওয়ার জন্য শিবের মানে ঠাকুরের আর কি যাতে অযত্ন হয়ে গেছিলো, সেই কারণে ধনপতি কুবের খুব রেগে গেছিলো। আর দ্বিতীয়ত সেই দিন সকালবেলা যায়নি, সুতরাং সমস্ত হাতি এসে পরের দিনের সকালের যে টাটকা ফুল সেগুলো সমস্ত নষ্ট করে দিয়েছিল। তো ইত্যাদি ইত্যাদি তার কর্তব্যকর্মে অবহেলা ছিল। সুতরাং এই কর্তব্যকর্মে অবহেলার জন্য যক্ষকে 1 বছরের জন্য নির্বাসন দেওয়া হয়েছিল অলকাপুরী থেকে রামগিরি পর্বতে। সুতরাং তারপরের কোশ্চেন নেক্সট একই প্রশ্ন আছে, দেখো যক্ষকে কোথায় নির্বাসিত করা হয়েছিল? আমি আবার বলছি মহারাষ্ট্রের উত্তর পশ্চিমে রামগিরি পর্বতে মেনলি যারা লিখবে সেটাও নম্বর পাবে তোমরা। এক ছায়ানিবিড় আশ্রমে যার পাশে ছিল জনক তনয়া সীতার স্নানে পবিত্র জলাশয়, ডিটেলসে যদি লেখো এভাবে সেও নাম্বার পাবে। আচ্ছা, ব্যাজহার শব্দের অর্থ কি? না সম্ভাষণ জানানো। মেনলি ব্যাজহার হচ্ছে জানালো, সুতরাং ব্যাজহারও সম্ভাষণ জানালো, এটাই হবে। নেক্সট চলে আসছে কি না নাট্যাংশ। নাট্যাংশ তো দেখো তোমরা দেখে নাও, নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন? না কলকাতার শিমুলিয়া অঞ্চলে শ্রীরামকৃষ্ণ ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে নরেন্দ্রনাথ প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। ভারত বিভাগমের প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো। প্রথম দৃশ্যের সময় হচ্ছে 1881 খ্রিস্টাব্দে ঘটনাটা ঘটেছিল, আর সময়টা হচ্ছে রাত্রি 7টার সময়, অর্থাৎ 7 ঘটিকা, সপ্তম ঘটিকা। হ্যাঁ, রাত্রি 7টার সময় 7 ঘটিকা বা সপ্তম ঘটিকা, যেটা লিখবে। নরেন্দ্রনাথের বংশ পরিচয় দাও, এটা খুব ভালো। দত্ত বংশের সন্তান, তোমরা যদি লিখতে পারো এর আগে তো এটা আরও ভালো হবে যে কলকাতার শিমুলিয়া অঞ্চলে দত্ত বংশের সন্তান ছিল, এটাও আমি অ্যাড করে দিচ্ছি এর সাথে, যে কলকাতার শিমুলিয়া অঞ্চলের দত্ত বংশের সন্তান ছিলেন হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। এবং আমি এখানে যেটা লিখেছি যে দত্ত বংশের সন্তান নরেন্দ্রনাথ পিতা আইনজীবী বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবীর পুত্র সন্তান ছিল। এর আগে তোমরা আরেকটু অ্যাড করে দিতে পারো, এটা শুনতে আরও ভালো লাগবে, যেটা হচ্ছে তিনি কলকাতা টেক্সট ধরে যদি একদম অ্যান্সার করো এটা আরও সুন্দর হবে, যে কলকাতার শিমুলিয়া অঞ্চলে বাড়িতে দত্ত বংশের সন্তান ছিল হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, যার পিতা ছিলেন আইনজীবী বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। পরের কোশ্চেন দেখো, এখানে রয়েছে কি না হৃদয়ং মম নিরন্তরং ক্লিশনাতি। কে বলেছেন এর উত্তর হবে হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, মহাভারতের অপর নাম কি? মহাভারতের অপর নাম কেউ তোমরা একটাই জিজ্ঞেস করেছে এখানে, তো যে কেউ একটা লিখতে পারো। জয় মহাকাব্য লিখতে পারো, শত সহস্রী সংহিতা লিখতে পারো, ভারত সংহিতা লিখতে পারো। সুতরাং আমি বলবো যে সব থেকে ভালো লেখা হচ্ছে শত সহস্রী সংহিতা। তোমরা 3টের মধ্যে যে কোনো একটা লিখলেই নম্বর পাবে, কিন্তু খুব ভালো যদি মানে একদম সুন্দর একটা নাম লিখতে চাও তাহলে আমি বলবো যে শত সহস্রী সংহিতা নামটা একদম মানে যথোপযুক্ত নামটা। আর ভারত সংহিতাও অবশ্যই লিখলে নম্বর পাবে, যেহেতু ভারত সংহিতা। আচ্ছা, জয় মহাকাব্য। আচ্ছা, তারপরে চলে আসছি, রামায়ণের রচয়িতা কে? না আদি কবি বাল্মীকি। আচ্ছা, মহাভারতের রচয়িতা কে? না কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, বা যারা শুধু বেদব্যাস লিখবে তারাও নাম্বার পাবে। নেক্সট চলে আসছি, দেখো এখানে গ্রামার বা অনুবাদের দিক। দেখো তোমাদের এখানে গ্রামার বা অনুবাদে যেখানে আছে, আমি এখানে তার আগে আমি আলোচনা করে নিই, সেটা হচ্ছে ব্রড কোশ্চেন নিয়ে আমার বলার কিছু নেই এখানে। যেগুলো আমি টিক মার্ক দিয়েছি রেড কালারের পেন দিয়ে, যেটা আমি টিক মার্ক দিয়েছি রেড কালি দিয়ে, সেগুলো হচ্ছে সমস্ত ব্রড কোশ্চেন। আলাদা করে কিছু বলার তো কিছু নেই এখানে, সবই খুব ভালো প্রশ্ন হয়েছে। যে ব্রাহ্মণ চৌর পিশাচ কথার সারাংশ লেখো, এটা আর কি বলা যাবে, গল্পটাই লিখতে হবে। চোর ও ব্রহ্ম রাক্ষসের কথোপকথন সংক্ষেপে লেখো। নিজেদের মধ্যে কি কথা প্রথম থেকে কিভাবে কথাবার্তা হয়েছিল, তাদের বিবাদ থেকে শুরু করে এবং শেষ অবধি যারা কিভাবে তারা নিধন হয়েছিল সবটাই লিখতে হবে, বা চোরকে কিভাবে ব্রাহ্মণ মেরেছিল সবই এটা লিখতে হবে। তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা করো। তোমার বইতে যে কটা শ্লোক আছে মেঘদূত থেকে, সে কটা মেঘদূতের শ্লোক নিয়ে গুছিয়ে ভালো করে সারাংশটা লিখতে হবে। আচ্ছা, মেঘদূতের যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা করো, বলার কিছু নেই। প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক, তুমি যেখানে যেটা লিখতে পারো খুব ভালো করে লিখবে। আমি সংস্কৃত প্রাঙ্গণের প্রথম যে শ্লোকটা খুব ভালো করে আমি ওখানে এর আগে দিয়ে দিয়েছিলাম,
প্রথম শ্লোকের ব্যাখ্যা এবং এরপরে চলে আসছে যে কোনো একটি প্রশ্নের উত্তর রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের সাক্ষাৎকারের বর্ণনা দাও, একটা দেওয়া আছে। তারপর চলে আসছে যে তোমরা অবশ্যই লিখতে পারো তাদের দুজনের কথোপকথন, সাক্ষাৎকার কীভাবে হয়েছিল, তাদের নিজেদের মধ্যে কীভাবে প্রথম সাক্ষাৎকার সেটা তোমরা লিখবে অবশ্যই। পাঠ্যাংশের অন্তর্ভুক্ত যে কোনো একটি গানের বিষয়বস্তু বর্ণনা করো, যে কোনো একটি গানের বিষয়বস্তু তোমরা লিখবে। প্রথমেই শ্যামা সঙ্গীত, প্রথমেই আছে ভবতারিণী মায়ের কথা শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, তারপরে শ্যামা সঙ্গীত আছে, সব রকম মিলিয়ে তোমরা লিখতে পারো। তা এটা যে কোনো একটা বলেছে, তোমরা নিজের মতন করে লিখবে। তারপরে চলে আসছে যে ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো, লিখবে অবশ্যই। সংস্কৃত সাহিত্যে পঞ্চতন্ত্রের স্থান আলোচনা করো, এগুলো বলার কিছু। এরপর ভাব সম্প্রসারণ আছে, যাঞ্চা মোঘা, যে বড়মধি গুণ নাধমে বলছে লব্ধকামা। তারপরেরটা চলে আসছে শাস্ত্রবোপি শত্রুবোপি হিতাইব বিবদন্ত পরস্পরম। আচ্ছা, এই যে এই দুটো লেখা, অবশ্যই প্রথমটা তো মেঘদূত থেকে দেওয়া এবং দ্বিতীয়টা অবশ্যই হচ্ছে নীতিকথা, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা নীতিকথা যেটা দেওয়া আছে, দুটো থেকেই দিয়েছে কোশ্চেন। ভাব সম্প্রসারণও খুব ভালো দিয়েছে। শত্রুবোপি হিতাইব বিবদন্ত পরস্পরম, শত্রুরা পরস্পর বিবাদ করতেই থাকে, মানে নিজেদের পরস্পরের ভালোর জন্য বিবাদ করতে থাকে। এবং যাঞ্চা মোঘা বড়মধি গুণ না ধর্মে লব্ধকামা, অবশ্যই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। নেক্সট চলে আসছি আমি এবারে ব্যাকরণ এবং অনুবাদেতে। দেখে নাও ব্যাকরণ এবং অনুবাদ যেটা আছে, আমি পুরোটাই আমি করিয়ে দেবো এখানে। দেখে নাও, আমি পুরো জিনিসটা দেখে নাও এখান থেকে, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি এখানে। দেখো যেটা রয়েছে ব্যাকরণ, অমি যুক্ত অশ্বা অমি অশ্বা হবে, পিতৃযুক্ত আদেশ পিত্রাদেশ, যদি যুক্ত অপি যদ্যপি, নই যুক্ত অপ নায়ক। সন্ধি বিচ্ছেদ করতে বলেছে, যে কোনো দুটো বলেছে করতে। সংস্কৃত সমযুক্ত কৃত করে সংস্কৃত, স্বাগতম সুযুক্ত আগতম করে স্বাগতম, গঙ্গাদকম হচ্ছে গঙ্গাযুক্ত উদকম করে গঙ্গোদকম, প্রেজতে প্রযুক্ত এজতে করে প্রেজতে। নেক্সট চলে আসছে শব্দরূপ লেখো, যে কোনো তিনটি। হরি শব্দটা কখনোই আননোন নয়, হরি শব্দটা মুনি শব্দের মতন। মুনি শব্দ যে পড়েছো খুব ভালো করে, মুনি শব্দের মতন করে আমি বলেওছিলাম যে মুনি শব্দের মতন অনেকগুলো শব্দরূপ আছে, সেই হরি শব্দটা কিন্তু দিয়েছে এখানে। সম্বোধনে এক বচন অবশ্যই হরে হবে। আচ্ছা, লতা শব্দের পঞ্চমীর এক বচন লতায়া। তারপর চলে আসছে যুষ্মৎ, সপ্তমী বহুবচন লিখতে হবে। যুষ্মাসু, স্পেলিংগুলো খুব ভালো করে দেখবে, স্পেলিংয়েই হচ্ছে মানে বানান, সংস্কৃত বানান হচ্ছে মেন ব্যাপার এখানে, বানানগুলো ঠিক করে লিখতে হয় এগুলো। ফল শব্দের সপ্তমীর এক বচন ফলে। নেক্সট চলে আসছে ধাতুরূপ লেখো, যে কোনো একটি। গম ধাতুর লিট উত্তম পুরুষ এক বচন গমির স্বামী। নেক্সট চলে আসছে কি ভূ ধাতুর লোট প্রথম পুরুষ দ্বিবচন ভবতাম। স্থা ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন তিষ্ঠন্তি। শেপ ধাতুর লোট উত্তম পুরুষ বহুবচন সেবামহৈ। নেক্সট চলে আসছে পরিনিষ্ঠিত রূপ লেখো, ক্রিযুক্ত তব্য করে কর্তব্য, সহযুক্ত তুমুন করে সরুম বা সহিতুম। আচ্ছা, যে যেটা লিখবে সেটাই নাম্বার পাবে। হনযুক্ত সত্রী করে ঘয় দন্তের নয় খণ্ডত্ব, কথাটা হচ্ছে ঘত কথাটা, সুতরাং ঘয় দন্তের নয় খণ্ডত্ব, ভালো করে দেখে নেবে বানানটা। আচ্ছা, প্রপূর্বক আব ধাতুর সঙ্গে ল প্রত্যয় করে প্রাপ্য হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে বৃত্তযুক্ত সানজ করে বর্তমান হয়েছে। নেক্সট নিম্নলিখিত অব্যয় পদের সাহায্যে বাক্য রচনা করো, তোমরা যে যেরকম লিখবে ঠিক হলেই হবে। এবার আমি শুধু যেটা লিখে দেখিয়ে দিয়েছি সেটা দেখো, অলম বিবাদেন অলম সহ পিতা সহ বা পিতা সহ পুত্রেন, পিতা পুত্রেন সহ গচ্ছতি, এটাও যেমন হবে তেমন এভাবেও লিখতে পারো। পিত্রা সহ পুত্র গচ্ছতি, এভাবেও লিখতে পারো, যে যেরকম লিখবে না ঠিক হলেই নম্বর পাবে। আচ্ছা, অন্তরেণ শ্রমম অন্তরেণ সুখং নাস্তি। আচ্ছা, নেক্সট চলে আসছে রেখাঙ্কিত পদের কারণ সহ কারক বিভক্তি নির্ণয় করো, যে কোনো চারটে করতে বলছে, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে এগুলো। অনেকেই এদিক ওদিক কিছু করো, তার জন্যই আমি বলে দেবো যে ছাত্রেণ পুস্তকং পঠ্যতে, এটা কর্তৃ করণয় তৃতীয়া সূত্র যোগে তৃতীয়া বিভক্তি হবে। পিত্রা সহ পুত্র গচ্ছতি, দেখো এখানে সহ, এখানেও সহ আছে, এটা নিয়ে এটা এখানে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। সহযুক্ত অপ্রধানে সূত্র যোগে এখানে তৃতীয়া বিভক্তি। গ্রামায় গচ্ছতি কৃষক, অর্থাৎ এটা দেখো তোমরা অরিজিনালি যদি লিখতে চাও, এটা কর্মনা যমভি পৈতৃ সহ সম্প্রদানম, এটা হচ্ছে মেন যে সূত্রটা আছে, সেই সূত্র সহযোগে সম্প্রদান কারক যে চতুর্থ বিভক্তি লিখতে পারো। অথবা এখানে তোমরা যদি একদম স্পেসিফিক সূত্র উচ্চারণ করতে চাও বা লিখতে চাও, গত্যর্থ কর্মণি চেষ্টায়াম সূত্র যোগে, এখানে সূত্র যোগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি লিখতে পারো বা চতুর্থী বিভক্তি। গত্যর্থ স্পেসিফিক যদি লিখতে চাও, গত্যর্থ কর্মণি চেষ্টায়াম সূত্র যোগে চতুর্থী বিভক্তি লিখতে পারো। অথবা কর্মনা যমভি পৈতৃ ছ সম্প্রদানম সূত্র সহযোগে চতুর্থী বিভক্তি, এটাও কিন্তু ঠিক হবে। আচ্ছা, ভয়াত বালিকা কম্পদে, কেউ হঠাৎ করে ভয়াত দেখেই আমি ভিত্তার্থানাং ভয় হেতু লিখে দিলাম, কখনোই করবে না। ভয়াত কি থেকে কি কারণে বালিকা কম্পিত হচ্ছে, সুতরাং ভিত্তার্থানাং ভয় হেতু কখনোই এটা লিখবে না। সুতরাং হেতৌ চ সূত্র যোগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি লিখবে।
কী কারণে আমি বলে দিলাম দুটোর মধ্যে পার্থক্যটা, ওই জন্য আমি এটা লিখে কেটেছি, কাটার পর আমি এটা দেখিয়ে দিয়েছি যাতে না এই ভুলটা হয়। ভয়াত বলছে ব্যাঘ্রাত বিভেতি যদি বলা হয় তখন ভিত্তার্থানাং ভয় হেতু হবে, কিন্তু ভয়াত বালিকা যখনই বলছে কী কারণে কাঁপছে তখন সেক্ষেত্রে হেতু চ সূত্রযোগে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হবে। পর্বতেষু হিমালয় উন্নত, এ তো বলার কিছুই নেই, কবিসু কালিদাস শ্রেষ্ঠর মতনই। হ্যাঁ, যথেষ্ট নির্ধারণম সূত্রযোগে সহযোগে সপ্তমী বিভক্তি হবে। হ্যাঁ, সবার মাঝখানে একটাকে আইডেন্টিফাই করছে, নির্ধারণ করছে। আচ্ছা, এখানে রয়েছে আমি যেটা বলেছি, নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নিজের প্রশ্নগুলির উত্তর দাও। তো দেখে নাও, এখানে আমি আগে কোশ্চেনটা আমি আগে দেখাই, যেটা হচ্ছে কোশ্চেন ধরে আনসার করবে। যেখানে বলছে আশিত বারাণর সাং কর্পূর ঘট নাম রজক স চৈকদা নির্ভরং প্রসুপ্ত। আচ্ছা, তারপর বলেছে তদন্তরং তস্য দ্রব্যাণি হর্তুং তদ্গৃহং চৌর প্রবিষ্ট তস্য প্রাঙ্গণে গর্ধব আর কি না বুদ্ধ স্থিত তিষ্ঠতি কুক্কুর চোখ প্রবিষ্ট তং চৌরম অবলোক্য গর্ধব শানমাহ। কি বলছে? ভবত অয়ং ব্যাপারো তত কিমিতি তমুচ্চয়ী সপ্তম কৃত্বা স্বামীনং ন জাগরয়সী। দেখো পুরো জিনিসটা কি বলছে এখানে না, আশিত বারাণস্যাং কর্পূর ঘট নাম রজক। বারাণসীতে কর্পূর ঘটক নামে একজন কে ছিল? রজক, অর্থাৎ ধোপা ছিল। স চয়কদা মানে সে একদার নির্ভরং, কি বলছে যে প্রসুপ্ত, সে একদা ঘুমিয়েছিল। তারপর বলছে তদন্তরং, তারপরে তস্য দ্রব্যাণি হর্তুং, তার দ্রব্যগুলি অর্থাৎ তার বিষয় আশয়গুলি হরণ করার জন্য কি বলছে তদ্গৃহং, তার গৃহে চৌর প্রবিষ্ট, চোর এসে বসেছিল। তস্য প্রাঙ্গণে গর্ধব বদ্ধতিষ্ঠতি, তার প্রাঙ্গণে উঠোনে গাধাটা বাঁধা ছিল এবং কুকুরশ্চ প্রবিষ্ট, সুতরাং কুকুরও বসেছিল। তং চৌরম অবলক্ষ, সে তারা দুজনে কি হলো চোরটিকে দেখে, গর্ধব সেই চোরটিকে দেখে কি করছে না, সেই গর্ধব শানম আহ মানে অর্থাৎ শানম হচ্ছে কুকুর বলল, মানে গর্ধব এবং কুকুর বলল কি বলল না ভবত অয়ং ব্যাপারও, এটা হচ্ছে ভবত অয়ং, এটা একটা ব্যাপার, যেটা বলছি কি ব্যাপার, সেই ব্যাপারটা বলছে ততম কিমিতি তমুচ্চয়ী সপ্তম কৃত্বা স্বামীনং ন জাগরয়সী। আমরা কেন সে কারণবশতই কেন আমরা শব্দ করে আমাদের প্রভুকে কেন জাগাবো না, মানে তারা জাগাতে চাইছে, তাদের প্রভুর জিনিসপত্র হরণ করতে এসছে এই নিয়ে। সুতরাং এখানে প্রশ্ন আছে, দেখো কিমাসিত রজকস্য নাম, একদম প্রশ্ন ধরে এখানে দেখো কি বলেছে, বারাণস্যাং কর্পূর ঘট নাম রজক, সুতরাং এখানে সরাসরি লিখবে, প্রশ্ন ধরে উত্তর লিখবে, রজকস্য নাম কর্পূর ঘট আসিত। নেক্সট চলে আসছে, দেখো কি বলছে না রজকস্য গৃহে কথং প্রবিষ্ট, মানে কে কেন বসেছিল রজকের ঘরে। সুতরাং দেখো এখানে যে স্পষ্ট লেখা আছে তদন্তরং তস্য দ্রব্যাণি হর্তুং, এটা লেখা আছে, দেখো এখানে কি লিখবে এখানে না রজকস্য গৃহে তস্য দ্রব্যাণি হর্তুং চৌর প্রবিষ্ট। তারপরের কোশ্চেন দেখে নাও, এখানে কি লেখা আছে, চৌরং দৃষ্টা গর্ধব কুক্কুর কিমাহ, কি বলেছিল এটা লিখতে হবে। সুতরাং দেখো আমি কি লিখেছি না চৌরং দৃষ্টা গর্ধব কুক্কুরং আহ, কুক্কুর বলেছিল যে কি বলছে না এই যে ভবতয়ং ব্যাপারও তৎকিমিতি তমুচ্চয়ী সপ্তম কৃত্বা স্বামীনং, কি বলছে ন জাগরয়সী। সুতরাং এটা আমি দেখিয়ে দিলাম। নেক্সট চলে আসছে কি না অনুবাদ পোর্শন আছে এখানে, অনুবাদ পোর্শন যে কোনো একটা, তো আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, তোমরা যেটা লিখেছো যে বাংলা ইংরাজিতে অনুবাদ করো, যে কোনো একটি করতে বলেছে। এই যে অস্মিন স্থানে বিষ্ণু শর্মা নামও এক বিপ্র বর্ততে, এখানে বিষ্ণু শর্মা নামে এক ব্রাহ্মণ আছেন। সকল শাস্ত্র পারঙ্গম ছাত্র সভায়াং চ লব্ধ কীর্তি, অর্থাৎ কি বলছে যে না তিনি সকল শাস্ত্রে নিপুণ ও ছাত্র সমাজে লব্ধ কীর্তি মানে যশস্বী। তস্মৈ রাজপুত্রাং শিক্ষার্থং যচ্ছতু, তার হাতে কি করলো মানে তার কাছে তার উদ্দেশ্যে সমর্পণ করছে, এবং তার হাতে রাজপুত্রদের শিক্ষার জন্য সমর্পণ করুন, যচ্ছতু মানে দান করছে করুন। তখন বলছে স্বনুনং মানে তিনি নিশ্চয়ই শীঘ্রই এতান প্রবুদ্ধান পরিষ্যতি, বুদ্ধিমান করে তুলবেন। নেক্সট চলে আসছি কি না তত্র অর্ধং দেবে ভো ব্রাহ্মণে ভোশ্চ সংপ্রদত্তম, বলছে তত্র অর্ধং মানে সেই বেতনের অর্ধভাগ, দেবেভ্য দেবতা, ব্রাহ্মণের ভোশ্চ ও চ মানে ও ব্রাহ্মণের জন্য কি বলছে সংপ্রদত্তম ভালোভাবে ব্যয় করা হতো, অপরার্ধং মানে অন্য অর্ধভাগের চ দুস্থদের জন্য, অবশিষ্টং ভোজ্য ব্যয় বিলাস ব্যয় চ ব্যয়িতম, বলছে শেষাংশ ভোজ্য ও বিলাসদ্রব্য কেনার জন্য ব্যয় করা হতো। তারপর বলা হচ্ছে এতৎ সর্বং নিত্যং কৃত্যং রাজদ্বারং অহর্নিশং খর্গপাণি সেবতে, সুতরাং এই সব কাজ নিয়ত করে রাজদ্বারে দিন রাত কি করতো না অহর্নিশম মানে দিন রাত কি করতো তরবারি, খর্গপাণি সেবতে মানে দিন রাত তরবারি হাতে কি করতো পাহারা দিত বা সেবা করতো, যা যেটা লিখবে। এই গেল তোমাদের কোশ্চেন, পুরো কোশ্চেন নিয়ে আমি আলোচনা করে দিলাম। ক্লাস 11-এর টোটাল এবছরের যে কোশ্চেন পেপার দেওয়া হয়েছে 2022-এর সংস্কৃত যে কোশ্চেন পেপার দেওয়া হয়েছে সবটা নিয়ে আমি আলোচনা করে দিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং 12-এর পেপারটাও দিয়ে দেওয়া হবে, ক্লাস 12-এর পেপারটাও, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে।